পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে। অনুসন্ধানের শুরুতেই একটি তদন্ত প্রতিবেদনের কয়েকটি লাইনে চোখ গোলানো যাক। যে প্রতিবেদনটি পিলখানা হত্যাকাণ্ডের পরের 18 কর্মদিবসের মধ্যে তৈরি করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। কারণ এই প্রতিবেদনেই ঘটনার মূল রহস্য লুকিয়ে আছে। যদিও মূল ঘটনার 50 ভাগও প্রতিবেদনে উঠে আসেনি, যে কারণেই প্রতিবেদনের সীমাবদ্ধতায় বলা হয়েছে তদন্তের স্বার্থেই কমিটি কয়েকটি সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট হতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা আবশ্যক বলে মনে করেছে, কিন্তু পর্যাপ্ত সহযোগিতার অভাবে কাজগুলো করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহ এই বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদেরকে শনাক্ত করা এবং ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে তদন্ত কমিটি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা সমূহ যেমন এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিআইটি এবং পুলিশের এসপিকে তাদের সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য, প্রয়োজনীয় প্রমাণাদি পেশাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে কমিটির নিকট সরবরাহ করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু বর্ণিত সংস্থাসমূহ হতে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। প্রতিবেদনের এই লাইনগুলো পড়লেই বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের পরপর গঠিত ওই তদন্ত কমিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুক, এটা সরকার কিংবা সেনাবাহিনী কেউই চায়নি। ওই প্রতিবেদনের মতোই পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকালে পিলখানায় দরবার শুরুর পর থেকে 26 তারিখ বিকেল 5টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে সবই জিম্মি হওয়া সেনা কর্মকর্তাদেরকে হত্যার উদ্দেশ্যে, কাউকে বাঁচানোর জন্য নয়। 25 তারিখ সকাল থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই প্রধান, সামরিক সচিব তারেক সিদ্দিকী সহ সকলেই সেনা কর্মকর্তাদের হত্যার মিশন সম্পূর্ণ করবার জন্য শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন যমুনায় অবস্থান করছিলেন। পিলখানার ঘটনায় বেঁচে আসা সেনা কর্মকর্তাদের একজন মোহাম্মদ জাহিদি আহসান হাবিব দরবার হলে গোলাগুলি শুরুর পর তিনি প্রথম জেনারেল তারেক সিদ্দিকীকে ফোন করে বলেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তারেক সিদ্দিকী ফোন কেটে দেন। তারপর থেকে আর তারেক সিদ্দিকীকে টেলিফোনে পাওয়া যায়নি। আমাদেরকে যাতে সাহায্য করার জন্য, যাতে আর্মি যাতে আমাদেরকে হেল্প করে, তার জন্য আমি জেনারেল তারেককে আমি সাহায্য চেয়েছিলাম। আমি জেনারেল তারেকের সাথে জেনারেল শাকিলের কথা বলে দিয়েছিলাম আর্মিরা যাতে এখানে ইন্টারভেনশন করে, আর্মি যাতে পাঠায়, কিন্তু তারা কোনো আর্মি পাঠায়নি বা আমাদের কোনো সাহায্য করা হয়নি। পিলখানা থেকে বেঁচে ফেরা মেজর জাহিদের বক্তব্যের অনুরূপ তথ্য অপ্রকাশিত সেই প্রতিবেদনেও উঠে এসেছে, যেখানে বলা হয়েছে আনুমানিক সকাল 9:30 ঘটিকায় মহাপরিচালক বিডিআর স্বয়ং প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, মহাপরিচালক র্যাব এবং মহাপরিচালক ডিজিএফআই এর সাথে ফোনে কথা বলেন। এ সময় বিডিআর এর ডিজি সুনির্দিষ্টভাবে তাদেরকে জানান 44 রাইফেলস ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। এছাড়াও অবরুদ্ধ অন্যান্য সেনা কর্মকর্তাগণও তাদের মোবাইলে সাহায্যের জন্য বিভিন্ন স্থানে টেলিফোন করেন ও এসএমএস পাঠান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সহকর্মীদের তাদের অসহায়ত্বের খবর জানান। সাহায্য প্রত্যাশায় আটকে পড়া কর্মকর্তারা জানায় দরবার হল বিদ্রোহী জওয়ানদের নিয়ন্ত্রণে, আমরা বন্দী, আর কথা বলা যাচ্ছে না, দ্রুত ব্যবস্থা নিন, আর হয়তো দেখা হবে না, তুমি ভালো থেকো, আমার সন্তানদের যত্ন নিও, ইত্যাদি ইত্যাদি। প্রতিবেদনের এতটুকু অংশ পড়লে বোঝা যাচ্ছে যে সকাল 9:30টায় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, র্যাব ডিজি এবং ডিজিএফআই, এনএসআই সহ সকলেই বিডিআর এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পরিণতি কি হতে যাচ্ছে তা জেনে গিয়েছিলেন। তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাথে প্রায় 1 প্লাটুন আমার র্যাব ছিল, আমার সাথে আরো 2-3 জন অফিসার ছিল। আমি মেজর রাজনের কথা বলেছি, মেজর রাজন অলথ্রু আমার সাথে ছিল, আমার সাথে আরো 2-3 জন পুলিশ অফিসার ছিল। মেজর জুলকার, তখন সম্ভবত সে ক্যাপ্টেন জুলকার ছিল, ক্যাপ্টেন ইয়াসির ছিল। আপনার ওইদিকে আমার 5 নম্বর গেটে মেজর আমিন ছিল, আমার টুয়াইসি, বর্তমানে সে প্রবাসী, মেজর আমজাদ ছিল, আমার সঙ্গে ছিল আরো আপনার এসপি শহীদ ছিল, আমার অ্যাডজুটেন্ট খালিদ, ক্যাপ্টেন খালিদ ছিল। তো অসংখ্য অফিসার, প্রায় 7-8 জন আমরা মিলিটারি এবং পুলিশ অফিসার সব মিলে প্রায় আমি মনে 7-8 আরো বেশি 10-12 জন আমরা 4 নম্বর 5 নম্বর গেটে ছিলাম। আমরা কিন্তু কমপ্লিটলি একটা অল্টারকেশনের ভিতরে ছিলাম। আমরা বারবার এই তৎকালীন আমি এডিজি কি বেশি করে বলবো, কারণ এডিজি কর্নেল রেজানুর, আমি এখনো অবাক হচ্ছি যে এই ব্যক্তিটিকে কেন প্রশ্নের সম্মুখীন করা হয়নি। তখন কিন্তু সুযোগ ছিল তাকে প্রশ্ন করার, তখন করা হয়নি, কিন্তু এখনো কেন করা হচ্ছে না। এই ব্যক্তিটি কিন্তু আমাদেরকে বারবার বাধা দিয়েছে যে আমরা যেন ভিতরে প্রবেশ না করি। যে যমুনা ভবনের
থেকে সে বারবার বলছিল এবং রেফারেন্স দিচ্ছিল প্রাইম মিনিস্টারের, যে উনি বলেছেন একটা আলোচনা হবে, কেউ যেন আমরা এখানে বিডিআর গেটে কোনো ধরনের আক্রমণ না করি এবং ভিতরে ঢোকার চেষ্টা না করি। ততক্ষণে সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নিয়েছিল। ভেতরের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই খবর তাদের কাছেও পৌঁছেছিল, কিন্তু তাদেরকে পিলখানার ভেতরে অভিযান চালানোর পথে বাধা সৃষ্টি করে রেখেছিল সেই একই জায়গা থেকে। রেজাকে সেখানে কর্নেল রেজানুর খান র্যাবের এডিজি সে থামাই দেয় যে কোনোভাবে, সে ঢুকতে পারে নাই। সেটা কিন্তু আমি বলতেছি অ্যারাউন্ড 9 AM আমরা আসবার আগে, যেটা আমাকে রেজা, আমি ওখানে যাওয়ার পরে 10:30টার সময় রেজা আমাকে ব্রিফ করে যে স্যার এই অবস্থা, আপনারা কি ঢুকতে পারবেন? তখন আমি জেনারেল হাকিমকে বলি, উনি বললেন যে না, এখন ঢোকা যাবে না। সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল মঈন তো তখন পতিতা হাসিনার কাছে বঙ্গভবনে বসে অপেক্ষা করতেছে আদেশ শুনবার জন্য, নিজে থেকে কোনো সেনাপ্রধান হিসেবে কোনো অর্ডার দেয় নাই। এখানে একটা জিনিস ক্লিয়ার করি, এই বিডিআর অপারেশনের সময় 3 জন, এটা তো আর্মির অ্যাকশন, এটা কোনো পলিটিক্যাল কোনো কিছু হওয়ার কথা না, 3 জনের কমান্ডের দায়িত্ব ছিল। একটা ছিল সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ, সে যেহেতু হাসিনার সাথে বসে আছে গণভবনে, তখন কিন্তু যমুনায়, গণভবন না যমুনায় বসে আছে। আর এই তার অবর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনাইবরা জামানি, তার আদেশ দেওয়ার কথা, হ্যাঁ ভিতরে ঢুকো। আর অন দ্য স্পট কমান্ডার একজন। এখানে আমরা অনেক অফিসার ছিলাম, কিন্তু সবাই কমান্ডার দায়িত্ব সেখানে পায় না। নিয়ম অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের অন দ্য স্পট কমান্ডার, 3 জনের একজনের কাছ থেকে যদি আমরা আদেশ পাইতাম আমরা ভিতরে ঢুকতাম। অনুমতি দিচ্ছে করে চলতে থাকে কালক্ষেপণ। 9:30 থেকে শুরু করে 11টার মধ্যেই বেশিরভাগ অফিসারদের হত্যা করা হলেও কিছু কর্মকর্তা পালিয়ে যাবার কারণে হত্যার মিশন অসম্পূর্ণ থেকে যায়, যা শেষ করতে সময় লাগে পরদিন বিকেল 5টা পর্যন্ত। তবে দরবার হলের সামনের হত্যাকাণ্ড শেষে খুনিদের প্রথম দলকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। 12:30 পিলখানার 3 নম্বর গেটের সামনে বিডিআরের পক্ষ থেকে শতাধিক মানুষের একটি মিছিল বের করা হয়। এসব মিছিল থেকে বিডিআর জওয়ানদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে জয় বাংলা, জয় বিডিআর, বিডিআর জনতা ভাই ভাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল। জয় বাংলা মিছিল করা ওই দলটি ভেতরে ঢোকার কিছুক্ষণ পর বেরিয়ে আসে সংখ্যায় দ্বিগুণ হয়ে। ধারণা করা হয় ওই মিছিলের মাধ্যমে খুনিদের একটি অংশকে ভেতর থেকে নিরাপদে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। যেখানে আর্মির অপারেশন, আর্মির করবার কথা, সেখানে বিভিন্ন আওয়ামী লীগের পলিটিক্যাল লোকজন ভিতরে ঢুকতেছে যাইতেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অফিসারদের কাছে বাইনুকুলার, তাপস, মির্জা আজম, নানক, শেখ সেলিম, এরা সবাই কিন্তু যাওয়া আসা করতেছে ভিতরে। এবং এর মধ্যে আবার দেখলাম কি ছাত্রলীগ যুবলীগ মিলে একটা মিছিল বলে ওই নিউ মার্কেটের গেট থেকে ঢুকলো, তারা 20-25 জন হবে। তারা ঢুকে ওখানে কিছুক্ষণ, পুরাটা তার দেখা যায় না। আবার ঘন্টাখানেক পরে দেখলাম কি সেই মিছিল, তাদের হাতে কিন্তু আওয়ামী লীগের ব্যানার আছে। সেই মিছিল বের হয়ে যাচ্ছে, সেটা সংখ্যা হচ্ছে লোকের এখন 100 থেকে উপরে, 100-125 জন ঢুকছিল, 25 জন বাইরে হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা সেটে যারা ছিল তাদেরকে জানালাম যে দেখো এই মিছিলটাকে আটকাও, এদের মধ্যে থেকে কিন্তু ভিতরে যারা কিলার তারা বের হয়ে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হইতেছে। বিডিআর কমপ্লেক্স যে ভিতরে যত সৈনিকরা ছিল তখন সবাই জাগো বলে যে যেদিকে পারলো বেরিয়ে চলে গেল। এটা হওয়ার কথা না। একটা ট্রেন সোলজার একটা এইভাবে পালিয়ে যেতে পারে না, যখন যতগুলি হোক, কেননা তার কাছে কোনো অর্ডার আসেনি। এবং এই সময় কিছু অফিসারও কিন্তু পালিয়ে গিয়েছিল। তো আমাদেরকে বের করতে হবে হু অল অর, মানে ওই অফিসাররা কারা কারা। এই সময় পালানোর কথা না। দুপুর 1:30। খুনের প্রথম পর্ব শেষ হবার পর শুরু হয় দ্বিতীয় পর্ব। বেলা বাড়ার সাথে সাথে দরবার হলে নৃশংস হত্যাযজ্ঞের খবর ছড়িয়ে পড়ে পুরো পিলখানায়। এতে অধিকাংশ বিডিআর সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিডিআর সদস্যরা যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বাকি অফিসারদের খুঁজে বের করে হত্যার জন্য সরকারের আরো কিছুটা সময় প্রয়োজন ছিল, যে কারণে বিডিআর জওয়ানদের চাঙ্গা করতে শুরু হয় সরকারের নতুন ষড়যন্ত্র। নাটকের এই পর্বে মঞ্চে আসে মুন্নি সাহা এবং জয় মামুন, যারাই প্রথম গুজব ছড়িয়ে দেন পিলখানায় অপারেশন ডাল ভাতের টাকা নিয়ে অসন্তোষের কারণেই বিডিআর ডিজিকে জিম্মি করেছে বিডিআর জওয়ানেরা।
এর পরপরই সেনাবাহিনী নিয়ে নানা ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করতে থাকে বিশেষ কয়েকটি গণমাধ্যম। অফিসারদের কি অবস্থা, অফিসার যারা ছিল দরবার হলে যারা ছিল তাদের কি অবস্থা? তারা অনেকে ভেঙে গেছে, অনেকে আমাদের জিম্মিতে আছে, তাদেরকে ওরা খুব ভালো হয় জানে বিডিআর এর প্রতি কি অন্যায় অবিচার চলে। আপনাদের তো অনেক দিনের এটা ক্ষোভ, আজকে কেন, আজকে কোন পরিপ্রেক্ষিতে এটা করলেন? উনি বোঝেন না, উনি খালি আশা দেয়। এখন আমরা ওনাদেরকে আটক অবস্থায় রাখছি যাতে আমাদের দাবিগুলা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি মানবেন। দেখছিলেন মুন্নি সাহার সঙ্গে বিশেষ। এ সময় নিজেদের লেখা বিভিন্ন ধরনের লিফলেট বিডিআর এর নামে প্রচার করে গুজব ছড়াতে থাকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পিলখানার ভেতরেও ততক্ষণে বিডিআর এর মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়া এবং জনগণ আমাদের সাথে আছে। অপারেশন ডাল ভাতের টাকা মেরে খাওয়া সেনাবাহিনীর প্রতি এমনিতেই অনেকের ক্ষোভ ছিল, তার উপর সেনাবাহিনী যে কোনো সময় হামলা চালাতে পারে এমন গুজব ছড়িয়ে অস্ত্র হাতে তুলে দেওয়া হয় বিডিআর এর সাধারণ জওয়ানদের হাতে। একদিকে আওয়ামী লীগের বিডিআর এর পক্ষে মিছিল, অন্যদিকে গণমাধ্যমের উস্কানিতে হত্যাকাণ্ডে অংশ নেয়নি এমন অনেকেও দুপুরের পর বিদ্রোহী হয়ে ওঠে। জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন? অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে। আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো, নিয়ে আসা স্ট্রোক করতো বিডিআর এর প্যারেড গ্রাউন্ডে। স্ট্রোক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে অনেক দিন পর সাপ্লাই করতো, যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলির। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। এরই মধ্যে গণভবনের নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে পিলখানার 4 নম্বর গেটে পাঠানো হয়। পিলখানার চারপাশের এলাকা থেকে বাড়িঘর ফেলে মানুষ যখন সরে যাচ্ছিলেন তখন বীর দর্পে 4 নম্বর গেটের দিকে এগিয়ে যান আওয়ামী লীগের তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস এবং হুইপ মির্জা আজম। অন্যদিকে প্রস্তুত ছিলেন সাংসদ মাহবুবারা গিনি এবং ওয়ারেসাত হোসেন সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। একজন মহিলা এমপি, তো মহিলা এমপিকে কাছে আসার পরে তখন আমি চিনতে পেরেছিলাম। তো আর ওনাদের দুজনকে তো আমি চিনি। তো ওনারা এসে আসে জানানোর পরে ফরিদুল কারোর কাছে এসে মহিলারা জিজ্ঞেস করলেন যে আমি কি একটা সাদা পতাকা পেতে পারি। তো স্যার তখন পিছন দিকে ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে সৈনিককে জিজ্ঞেস করলেন যে তোমাদের কারোর কাছে কোনো সাদা পতাকা বা এরকম কোনো কিছু আছে কিনা। তো তৎপরবর্তীতে ওখান থেকে ওরকম সাদা পতাকার কোনো কিছু না পাওয়াতে উনি স্যার বললেন যে আমার কাছে একটা রুমাল আছে, কিন্তু চলবে কিনা। উনি ওটা দিয়ে দিলেন। বাট ওনারা এই সময় স্যার কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা যে এখান দিয়ে যাবেন ওখান থেকে গুলি হচ্ছে। তো তখন ওই মহিলা এমপি গিনি বলেছিলেন যে না, আমাদেরকে গুলি করবেন বা গুলি আসবেন আমাদের দিকে, আপনি এটা নিয়ে চিন্তা করবেন। তো এই জিনিসগুলো কিন্তু কিছু সিগনিফিকেন্ট জিনিস, তখন এগুলো অর্থ বুঝি নাই যে ওনারা এইভাবে এত কনফিডেন্ট। বাট এগুলো যেমন পরবর্তীতে জীবনে আসার পরে আমি বুঝতে পেরেছি যে আচ্ছা এইটার মানে তাহলে এই জিনিসটা দাঁড়ায়। আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলকে পেয়ে বিডিআর সদস্যরা মনে করেছিল তারা হয়তো বিডিআর কে বাঁচাতেই এসেছিল, কিন্তু এটাই ছিল বিডিআর এর জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ, যেই ফাঁদে পা দেয় পিলখানা হত্যাকাণ্ডের পুরো দায় বিডিআর এর উপর চলে আসে। পিলখানা 4 নম্বর গেটে যখন নানক আজমদের নেতৃত্বে আওয়ামী লীগের একটা দল পিলখানার ভেতরে পৌঁছায় তখন বিডিআর এর পোশাক পরা কিছু লোক তাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা জানা না গেলেও এর পরপরই বিডিআর এর কয়েকজন ব্যক্তিকে সামনে নিয়ে আসা হয় যাদের নাম এর আগে কখনো শোনা যায়নি। তাদের মধ্যে একজন ডিএডি তৌহিদ, যাকে আমরা পিলখানা হত্যাকাণ্ডের কথিত মূল হোতা হিসেবে এতদিন ধরে জেনে এসেছি। নানক আজমদের সাথে বৈঠক করা ওই দলটি ডিএডি তৌহিদ সহ কয়েকজন ডিএডি কে খুঁজতে থাকেন। বিডিআর এর পোশাক পরা ওই দলটি ডিএডি তৌহিদের পিলখানার বাসায় গিয়ে তৌহিদের সন্ধান চেয়েছিলেন, কিন্তু বিডিআর এর পোশাক পরা থাকলেও ডিএডি তৌহিদ সেনাবাহিনী নাকি বিডিআর এর কর্মকর্তা সেটাও তারা জানতেন না। আমার বাসার সামনে নেম প্লেট ছিল তৌহিদ লেখা। জিজ্ঞেস করতেছে যে তৌহিদ উনি কি বিডিআর না আর্মি। আমি বলছি উনি বিডিআর এর র্যাঙ্ক কি? ডিএডি কি আর্মির না বিডিআর এর? মানে ওনারা এটাও চিনে না যে ডিএডি র্যাঙ্ক আর্মি বিডিআর এ হয়। বুঝেন তাহলে ডিএডি তৌহিদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তার অবস্থান জানা হয়। এরপরই প্রথমবারের মতো দৃশ্যপটে আসেন ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম সহ বেশ কয়েকজন বিডিআর এর সৈনিক, যাদেরকে বিডিআর বিদ্রোহের নেতা পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে। বেলা 3:40 বিডিআর এর 14 দলের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার বাসভবন যমুনায় প্রবেশ করেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে করা গোপন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিডিআর এর ওই প্রতিনিধি দলটি যমুনায় শেখ হাসিনার সাথে বৈঠকের সময় সেখানে আর কাউকে থাকতে দেওয়া হয়নি। অর্থাৎ পিলখানার ভেতরে সেনা কর্মকর্তাদের ভাগ্যে কি ঘটেছিল সেই খবর একমাত্র শেখ হাসিনাকেই জানানো হয়েছিল।
যমুনায় বৈঠক শেষে বিডিআরের প্রতিনিধি দল গেটের বাইরে আসার পর অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে নানান প্রশ্নের জবাব দেওয়ার পর ভেতরে কতজন শহীদ হয়েছেন সেটা নিয়ে জিজ্ঞেস করতেই ডিএডি তৌহিদকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় জাহাঙ্গীর কবির নানক। কতজন মারা গেছেন? হাসিনার সাথে বিডিআরের সেই বৈঠকের মূল উদ্দেশ্য অফিসারদেরকে বাঁচানো কিংবা বিডিআরের আত্মসমর্পণ নয়, বরং বিডিআরকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবেই আত্মসমর্পণ করা চলবে না। যদিও বৈঠকের পর জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, কিন্তু ডিএডি তৌহিদকে পিলখানার ডিজি বানানো থেকে শুরু করে পিলখানার পরবর্তী ঘটনাবলী সবই ছিল শেখ হাসিনার তৈরি করা নাটকেরই অংশ। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সে বৈঠকের পর রহস্যজনক একটি বিষয় লক্ষ্য করা যায়। শেখ হাসিনা বিডিআরের প্রতিনিধি দলের সাথে বৈঠকে পিলখানায় আটকে পড়া নারী ও শিশুদের মুক্তির দাবি করলেও জিম্মি থাকা সেনা কর্মকর্তাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেননি। ভিতরে যারা মহিলা, শিশু, সন্তানাদি নিয়ে যারা আটকা পড়েছেন হেডকোয়ার্টারের ভিতরে, তাদেরকে এই মুহূর্তে তারা যাওয়ার পরিস্থিতি ব্যবস্থা করে দিবেন। কেন শুধুই নারী শিশুদের মুক্তি চাওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর জানতে আমরা 2009 সালের একটি জিজ্ঞাসাবাদের অডিও শুনে আসব, যেখানে পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর কবির নানককে সেনাবাহিনীর বিশেষ একটি তদন্ত দেন। যদিও সেই অনুসন্ধান আর চলতে দেওয়া হয়নি, তারপরেও সেদিনের জিজ্ঞাসাবাদে কি কথা হয়েছিল তার পুরো ক্যাসেটটি সেনাবাহিনীর একটি সূত্র আমাদের কাছে।